আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খালিদ হোসেন, লেখাপড়া করছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। আমি এখন বিদ্যাপীঠে ফিজিক্স ডিপার্টমেন্টে টিচার হিসেবে নিযুক্ত আছি। এর আগের অধ্যায়ে আমার কি ভয়েস শোনা যাচ্ছে? কেউ একটু প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, আমার কি ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে শুরু করতে পারি। আমরা এর আগের প্রিভিয়াস ক্লাসে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি কাজের সাথে শক্তির কি রকম রিলেশন, শক্তির সাথে ক্ষমতার কি রকম রিলেশন। আমরা শিখেছি কাজের সাথে বিভব শক্তির সম্পর্ক, বিভব শক্তির সাথে গতি শক্তির সম্পর্ক। কাজ বলতে আমরা বোঝাচ্ছি যে বল প্রয়োগ করার ফলে বস্তুর যে স্মরণ ঘটে, বল ও স্মরণের মধ্যবর্তী যে গুণফল তাকে কাজ বলে। এবং বিভব শক্তি হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থানে নিলে বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হয় তাকে বিভব শক্তি বলে। এবং এই বিভব শক্তিটা ব্যবহার করেই গতি শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ যেটাই বিভব শক্তি ঠিক সেই সেম পরিমাণ বিভব শক্তিটাই গতি শক্তি হিসেবে জমা হয়। আজকে আমরা দেখব যে ক্ষমতা এবং বিভিন্ন পয়েন্টে গতি শক্তির সাথে বিভব শক্তির কি রকম সম্পর্ক, যান্ত্রিক শক্তি জিনিসটা কি, এবং বিভিন্ন রকমের কোর যে ম্যাথগুলো আছে অর্থাৎ ক্ষমতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব। আচ্ছা, তাহলে শুরু করি প্রথমে ক্ষমতা থেকে। ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা বলতে বোঝায় কাজ করার হার। কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ একক সময়কৃত কাজকে। একক অথবা একক সময়ে কৃত কাজ, কৃত কাজকে ক্ষমতা বলে। অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে যে কৃত কাজ তাকে ক্ষমতা বলে। কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি যদি 10 সেকেন্ডে 10 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে, তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ সম্পন্ন করছে তার মেজারমেন্টটাই হচ্ছে ক্ষমতা। একে পি দ্বারা প্রকাশ করা হয়। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এর একক ওয়াট। এর একক ওয়াট। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি বলতে পারি? P সমান সমান W/T, একক সময়ে যে কৃতকাজটা সম্পন্ন করে, একক সময়ে কৃতকাজটা সম্পন্ন করে। অর্থাৎ যদি এরকমটা হয় যে কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি 20 জুল পরিমাণ কাজ সম্পন্ন করলো 50 সেকেন্ড সময়, তাহলে ক্ষমতা P = কত হবে? 20 জুল পরিমাণ কাজ সম্পন্ন করলো 50 সেকেন্ড সময়, 20/50, 0 0 কাটা 2/5, 2/5 ওয়াট। আচ্ছা, ক্ষমতাটা শুধু ওয়াট না, এর এককটা বিভিন্ন রকম হতে পারে। যেমন P সমান সমান W/T। W-টাকে আমরা কি জানি? এর আগের ক্লাসে কৃতকাজটাকে আমরা কি হিসেবে জানি? কৃতকাজ সমান বল ইনটু স্মরণ, F ইনটু বলের দিকে যে স্মরণ, আর সময় T। তাহলে F-টাকে আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? বল F সমান সমান ma। অর্থাৎ কোন একটা বস্তুর বেগ বৃদ্ধির হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেদিকে হয়, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকে হয়। অর্থাৎ F = আমরা কি বলতে পারি? ma। F = ma।
তাহলে এফ কে কি লেখা যায়, এম এ ইন্টু এস, আর সময়ের একক কি, সেকেন্ড, এস। তাহলে আমরা মৌলিক যে 7টা রাশি, সেই মৌলিক 7টা রাশি অনুযায়ী এম ভরের এককটা কি হবে, কেজি, আর ত্বরণের এককটা কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সরণের এককটা কি হবে, মিটার। আর সময়ের একক তো সেকেন্ডই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই সেকেন্ড। এটাকে কি লেখা যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। অর্থাৎ এখানে আমরা ক্ষমতার একক ওয়াটও বলতে পারি, ক্ষমতার একক এইটাও হতে পারে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। মিটার মিটারে গুণ করলে মিটার স্কয়ার, আর উপরে পার সেকেন্ড স্কয়ার, আর নিচে শুধু সেকেন্ড, -2 -1 অর্থাৎ -3 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। অথবা ক্ষমতার একক আরো একটা হতে পারে, P সমান সমান কি জানলাম, WIT, W সমান সমান কি, FS ভাগ T, F সমান সমান কি, F এর এককটা কি, বলের একক কি, নিউটন না, বলের একক যদি নিউটন হয় এবং সরণের একক কি, মিটার, আর সময়ের একক কি, সেকেন্ড, তাহলে আমরা কি বলতে পারি, নিউটন মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা ক্ষমতার 3টা একক জানলাম। ক্ষমতার 3টা একক হতে পারে, একটা ওয়াট হতে পারে, একটা হতে পারে নিউটন মিটার পার সেকেন্ড, আরেকটা হতে পারে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। তাহলে 3টা একক কি কি, ওয়াট, নিউটন মিটার পার সেকেন্ড এবং কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এবার আমরা দেখব ক্ষমতার মাত্রা। বিভিন্ন পরীক্ষায়, বোর্ড পরীক্ষা থেকে শুরু করে একক এবং মাত্রাটা প্রচুর পরিমাণে আসে। সো আমাদের এই একক এবং মাত্রা নির্ণয় করার সময় অনেকে একক মাত্রা মুখস্থ করে, কিন্তু মুখস্থ করলে হবে না, এটা সূত্র থেকে বের করতে হবে। কারণ যদি মুখস্থ করা হয় তাহলে বিভিন্ন একক এবং মাত্রার সাথে দেখা যায় যে ক্ষমতার একক ওয়াট না লিখে দেখা যাচ্ছে যে শক্তির একক লিখে গেছে, সেরকম মুখস্থ করা যাবে না, আমাদের সূত্র থেকে বের করতে হবে। তো ক্ষমতা P ইজ ইকুয়াল টু আমরা কি জানি, WIT, W আমরা কি জানি, mgh/t। এখন এই যখন আমরা মাত্রা বের করব তখন প্রতিটা সিঙ্গেল যে রাশিগুলো আছে mgh/t প্রত্যেকটা আলাদা আলাদা মাত্রা আমাদের জানতে হবে। m হচ্ছে ভরের মাত্রা কি, মৌলিক রাশি 7টা, মৌলিক রাশির মধ্যে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের m। g এর মাত্রা কি, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানে কি, বৃদ্ধির হার, তাহলে l পার t স্কয়ার, অভিকর্ষ ত্বরণের মাত্রা হচ্ছে l পার t স্কয়ার, এবং h কি, দূরত্ব ইনটু l। আর টাইম, সময়ের মাত্রাটা কি, বড় হাতের t। তাহলে আমরা কি জানতে পারলাম, m l স্কয়ার পার t স্কয়ার ডিভাইডেড বাই t। এটাকে কি লেখা যায়, এইটাকে লেখা যায় m l স্কয়ার পার t কিউব। তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে m l স্কয়ার পার t কিউব। আগের 3টা হচ্ছে একক এবং এটা হচ্ছে মাত্রা। বোঝা গেল, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা।
পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি বিভব শক্তির একক কি, গতি শক্তির একক কি। বিভব শক্তিও যেহেতু এক রকমের গতি শক্তি, কারণ বিভব শক্তি মানে হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থানে নিতে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয়, এবং এই সেম শক্তিটা অবশ্যই ব্যবহৃত হবে গতি শক্তি হিসেবে। তাই বিভব শক্তির একক এবং গতি শক্তির একক সেম। এখন দেখবো বিভব শক্তি ও গতি শক্তির মাত্রাটা কি। যেহেতু বিভব শক্তি ও গতি শক্তি দুটোই শক্তি, সো এর এককও যেমন সেম হবে, মাত্রাটাও সেম হবে। আমরা দেখি এখন মাত্রাটা কি হবে। বিভব শক্তি EK = কত আসবে? হাফ এম ভি স্কয়ার। হাফ হাফের মতোই থাকবে। এম এর মাত্রাটা কি হবে? বড় হাতের এম। আর ভি এর মাত্রাটা আমরা কি জানি? এল পার্টি। এল পার্টি এর হোল স্কয়ার। বেগ অবস্থার পরিবর্তনের হার এল পার্টি। যেহেতু এর উপরে স্কয়ার, তার মানে ব্র্যাকেটে পুরোটার উপর স্কয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি? হাফ হাফের মতোই থাকলো, এম এল স্কয়ার পার টি স্কয়ার। হাফ এম এল স্কয়ার পার টি স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির মাত্রা। এটা হচ্ছে গতিশক্তির মাত্রা। গতিশক্তির মাত্রা। এবার আমরা দেখি বিভব শক্তির মাত্রাটা কি হবে। বিভব শক্তি ইপি কে আমরা কি লিখতে পারি? ইপি সমান সমান এম জি এইচ। এম এর মাত্রাটা বড় হাতের এম, ভরের মাত্রা বড় হাতের এম। জি এর মাত্রা হচ্ছে কি? এল পার টি স্কয়ার, অভিকর্ষ ত্বরণ, এল পার টি স্কয়ার। এইচ এর মাত্রাটা কি হবে? এল। যেহেতু এইচ হচ্ছে হাইট অর্থাৎ লেন্থ, এল, তাহলে এটা কি আসলো? এম এল স্কয়ার পার টি স্কয়ার। এই হাফ তো কনস্ট্যান্ট, এটাকে ধরা যাবে না, হাফ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এম এল স্কয়ার পার টি স্কয়ার, এম এল স্কয়ার পার টি স্কয়ার মিলে গেছে। তাহলে আমরা এর আগের ক্লাসে আমরা দেখলাম কি ইপি এবং ইকে এর এককটা একই। ইপি এবং ইকে, যেটা ইপি সেটাই তো ইকে। কোন একটা বস্তুকে নিচ থেকে উপরে আনতে যে পরিমাণ কৃতকাজ সম্পন্ন হয়, অর্থাৎ বস্তুর মধ্যে যে শক্তি জমা হয়, সেই শক্তিটাকে বলি আমরা বিভব শক্তি। এবং এই বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এই বস্তুটাকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে ওই শক্তির কারণেই বস্তুটা নিচে নামবে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে পড়বে। এটাকে গতিশক্তি বলে। তার মানে বিভব শক্তি ও গতিশক্তি একই। এই আগের ক্লাসে দেখলাম যেহেতু বিভব শক্তি ও গতিশক্তি একই, তার এককটাও একই মিললো। এখন দেখলাম মাত্রাটাও একই। তাহলে বোঝা গেল কৃতকাজ, বিভব শক্তি এবং গতিশক্তি এই তিনটাই যে একই জিনিস, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই তিনটাকে ভিন্ন ভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা হয়, কিন্তু তিনটাই একই জিনিস বোঝায়। যার কারণে তিনটার কাজ, বিভব শক্তি এবং গতিশক্তির মাত্রা এবং একক একই। এখন আমরা দেখবো যান্ত্রিক শক্তি কাকে বলে। যান্ত্রিক শক্তি জিনিসটা কি? যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে বস্তুর মধ্যে মোট যে পরিমাণ শক্তি, বস্তুর মধ্যে মোট কি পরিমাণ শক্তি, তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি। যান্ত্রিক শক্তি কি? বিভব শক্তি, বিভব শক্তি ও গতি শক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি বলে। এই যান্ত্রিক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। যান্ত্রিক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। তার মানে যান্ত্রিক শক্তি ই কে আমরা কি লিখতে পারি? ইপি প্লাস ই কে। যান্ত্রিক শক্তি হচ্ছে মোট শক্তি,
গতিশক্তি ও বিভব শক্তির মোট সমষ্টি, অর্থাৎ যান্ত্রিক শক্তি E সমান সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, বিভব শক্তি প্লাস গতিশক্তি, বিভব শক্তি যোগ প্লাস গতিশক্তি। গতিশক্তি যান্ত্রিক শক্তিও যেহেতু শক্তি এবং যান্ত্রিক শক্তি বিভব শক্তি ও গতিশক্তির সমন্বয়ে গঠিত, তার মানে যান্ত্রিক শক্তির এককও হবে জুল। এর আগের অধ্যায়ে আমরা আগের চ্যাপ্টারে আমরা কি দেখলাম, বিভব শক্তির একক জুল, গতিশক্তির এককও জুল। তার মানে যান্ত্রিক শক্তিও যেহেতু বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি, তার মানে যান্ত্রিক শক্তির এককও জুল। এর একক জুল, বড় হাতের জে। হ্যাঁ, এখন আমরা দেখব বিভিন্ন বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি কেমন হয়। নির্দিষ্ট উচ্চতায় বিভিন্ন বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তির পরিমাণ বিভিন্ন উচ্চতায় নির্দিষ্ট উচ্চতায় বিভিন্ন বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তির পরিমাণ। এর আগে আমাদের জানতে হবে শক্তি সংরক্ষণ নীতি এমনই যে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ আসলে নির্দিষ্ট। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ কনস্ট্যান্ট, অর্থাৎ যেই পরিমাণ শক্তি হারাবে কোনো বস্তু, এক শক্তি যদি হারায় তাহলে অন্য শক্তিতে ঠিক সেই পরিমাণই কনভার্ট হয়। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যদি কোনো একটা বস্তু যদি নিচ থেকে উপরে যায়, সাপোজ কোন একটা বস্তু নিচ থেকে উপরে গেল, বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে, কিন্তু এইখানে ঠিক উপর যে বিন্দুটাতে অর্থাৎ এই বিল্ডিং এর উপরে গতিশক্তি শূন্য, বস্তুর অবস্থান পরিবর্তন হয়েছে কিন্তু কোনো বেগ তো আর নাই। আর আমরা জানি গতিশক্তি E কে সমান সমান কি, হাফ mv স্কয়ার। যেহেতু উপরে কোনো একটা বস্তুটার বেগ নাই, তার মানে v এর মান যদি শূন্য হয় তাহলে E কে এর মানটাও শূন্য। কিন্তু যেই মুহূর্তে বস্তুটা যেই মুহূর্তে পড়লো, সাপোজ এখানে এই বিন্দুতে আসলো, এই বিন্দুতে এই যে বিভব শক্তি, যে সম্পূর্ণ বিভব শক্তিটা ছিল, এই বিভব শক্তিটার কিছু অংশ হারাবে। ঠিক যতটুকু অংশ হারাইলো ঠিক ততটুকু অংশ গতিশক্তিতে পরিণত হলো। বোঝা গেল? ঠিক যতটুকু শক্তি হারালো ঠিক ততটুকু অংশই গতিশক্তিতে রূপান্তর হলো। আবার যখন এখান থেকে বি বিন্দুতে আসলো, বস্তুটার বিভব শক্তি আরো কমলো, কারণ আমরা বিভব শক্তি ইপি সমান সমান কি জানি, mgh। ইপি সমান সমান mgh, তার মানে ইপি আসলে কিসের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে। এই বি বিন্দুতে উচ্চতাটা কম না এই বিন্দুর থেকে, তার মানে বি বিন্দুতে ইপির পরিমাণটাও কম, কারণ বিভব শক্তি যেহেতু উচ্চতার উপর নির্ভর করে, বি বিন্দুতে উচ্চতার পরিমাণ কম, উচ্চতা মাপা হয় ভূমি থেকে যেহেতু বি বিন্দুর উচ্চতাও কম, বিভব শক্তিও কম। যেহেতু বিভব শক্তি কম তার মানে গতিশক্তিটা বেশি হবে, কারণ আমার যান্ত্রিক শক্তিটা সবসময় একই থাকবে। এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি যা, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি যা। আমরা যান্ত্রিক শক্তি বলতে কি বুঝি? যান্ত্রিক শক্তি বলতে বোঝাচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, ইপি প্লাস ইকে। তো বিভিন্ন পয়েন্টে এই এ বিন্দুতে, বি বিন্দুতে কিংবা সি বিন্দুতে যে কোনো পয়েন্টে যান্ত্রিক শক্তির মান একই থাকবে, শুধু পরিবর্তন হবে কি
বিভব শক্তি এবং গতিশক্তি। আস্তে আস্তে যখন উপরে থেকে নিচে নামে তাহলে ইপির পরিমাণটা কমে এবং আস্তে আস্তে বেগ বৃদ্ধি পায়, ইপির পরিমাণ কমে, কারণ কি এইচ এর পরিমাণটা কম হয়, ভূমি থেকে দূরত্ব কম হয়, এইচ এর পরিমাণ কম হওয়ার কারণে ইপির পরিমাণ কমে। তো ইপির পরিমাণ যদি কমে অবশ্যই ইকের পরিমাণটা বাড়বে। ইকে সমান সমান কি হাফ এম ভি স্কয়ার। বস্তু যত নিচে যায় আস্তে আস্তে বস্তুর বেগটা বৃদ্ধি পায়, যার কারণে যান্ত্রিক শক্তি সব পয়েন্টেই একই থাকবে, সব পয়েন্টেই একই থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি, যে কোনো পয়েন্টে যান্ত্রিক শক্তির মান একই থাকবে, কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে শক্তির সৃষ্টি কিংবা ধ্বংস নেই। যে পরিমাণ শক্তি কোনো একটা বস্তুতে দেওয়া হবে ঠিক সেই পরিমাণ শক্তি ব্যবহৃত হবে। কোন একটা ক্ষেত্রে যদি দেখা যায় যে সাপোজ লাইটটা জ্বললো, লাইটটা তাপ শক্তি উৎপন্ন করলো, যেই পরিমাণ বিভব শক্তি দেওয়া হবে ঠিক সেই পরিমাণই দেখা যাবে ওই লাইটটা বেশি ব্রাইট হবে। দেখা যায় বাহির থেকে যদি ব্যাটারিতে যত ভোল্টেজ দেওয়া হবে, যত ভোল্টের ব্যাটারি ইউজ করা হবে কোন লাইটে, দেখা যাবে উজ্জ্বলতার পরিমাণ, আলোর পরিমাণ আরো বেশি। তার মানে বস্তুর মধ্যে যে মেকানিক্যাল এনার্জিটা, যে যান্ত্রিক শক্তিটা, সেই যান্ত্রিক শক্তিটা যত বেশি হবে তাপ শক্তি তত উৎপন্ন হবে। ঠিক এইখানেও সেম পরিমাণে এ বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণটা যেরকম, এ বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ যেরকম, বি বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ যেমন, সি বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ, প্রত্যেকটা ক্ষেত্রে যান্ত্রিক শক্তির পরিমাণটা একই। কোনটার ক্ষেত্রে দেখা যায় যদি এই বিন্দুতে বিভব শক্তি কম হয়, গতি শক্তি বেশি, সো আলটিমেটলি বিভব শক্তি ও গতি শক্তির যোগফলটা একই থাকলো। আবার বি বিন্দুতে বিভব শক্তির পরিমাণ কম, কারণ উচ্চতা, ভূমি থেকে উচ্চতা কম, কিন্তু বেগ বেশি বেশি হয়ে গেছে, যার কারণে বিভব শক্তি গতি শক্তির যোগফলটা সেম। যান্ত্রিক শক্তি প্রতিটা ক্ষেত্রেই একই। এখন একই কি না ম্যাথমেটিক্যাল কনক্লুশন করে আমরা দেখব গাণিতিকভাবে যে আসলেই প্রতিটা বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ একই কিনা। ধরা হলো এই একটা বিল্ডিং, ধরো এই একটা বিল্ডিং, উপরে একটা বস্তু আছে। এখন এই বিল্ডিংটার বিভিন্ন পয়েন্ট আমরা দেখবো যে আসলে যান্ত্রিক শক্তির পরিমাণ কিনা। এইখানে ধরলাম এ পয়েন্ট, এইখানে ধরলাম বি পয়েন্ট। এই পুরো বিল্ডিংটার উচ্চতা আমরা এইচ ধরি, হ্যাঁ, পুরো বিল্ডিংটার উচ্চতা হচ্ছে এইচ, পুরো বিল্ডিংটার উচ্চতা হচ্ছে এইচ, এবং এই যে গ্রাউন্ড লেভেল, হ্যাঁ, এইটাকে জিরো বিন্দু, গ্রাউন্ড লেভেল, এই জিরো থেকে বি বিন্দু দূরত্ব ধরি হচ্ছে বোঝা গেল? এ থেকে বি বিন্দু দূরত্বটা এম, জিরো থেকে বি বিন্দু দূরত্ব ধরি এক্স, এবং পুরো বিন্দুর উচ্চতা ধরি এক্স। আমরা দেখব এ বি শুরুতে এই পয়েন্টটাতে, শুরুর যে পয়েন্ট, শুরুর পয়েন্টটাকে ধরলাম সাপোজ পি, অর্থাৎ ইনিশিয়ালি পয়েন্ট, এই পি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট এবং জিরো পয়েন্ট, এখানে কিনা পি বিন্দুতে, পি বিন্দুতে শুরু করি, হ্যাঁ, পি বিন্দুতে ইপি পরিমাণটা কত? পি বিন্দুতে ইপি এই পর্যন্ত না, ভূমি থেকে এই পর্যন্ত না এইচ, ভূমি থেকে পি পর্যন্ত দূরত্ব কি এইচ, তার মানে এই বিন্দুতে ইপি সমান সমান কি এম জি এইচ। এখন তোমরা বলো তো পি বিন্দুতে ই এর পরিমাণটা কত হবে?
পি বিন্দুতে ই কে পরিমাণ কত হবে? পি বিন্দুতে ই কে পরিমাণ 0 হবে। কেন 0 হবে? এই ইকে মানে ইকে শর্ট আপু আচ্ছা, পি বিন্দুতে আমরা ইপি কি বললাম? এমজিএইচ। এমজি এবং এইচ দূরত্বটা কত হবে ভূমি থেকে এই পি বিন্দু পর্যন্ত? তো ভূমি থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব এইচ, যার কারণে আমরা লিখলাম এমজিএইচ। আচ্ছা, পি বিন্দুতে তাহলে বিভব শক্তি এমজিএইচ, তাহলে গতি শক্তি কি হবে? গতি শক্তি অবশ্যই 0 হবে, কারণ পি বিন্দুতে বেগ নাই। বস্তু স্থির থাকলে তো বেগ থাকবে না। আমরা কি জানি? হাফ এমভি স্কয়ার। সো এখানে যদি হাফ এমভি স্কয়ার হয়, পি বিন্দুতে বেগ নাই, আদি বেগ 0, তার মানে আলটিমেটলি ই কে সমান সমান 0। তাহলে যান্ত্রিক শক্তি আমরা কি বলতে পারি পি বিন্দুতে? পি বিন্দুতে যান্ত্রিক শক্তি ই, ব্র্যাকেটে লিখি পি বিন্দুতে। পি বিন্দুতে যান্ত্রিক শক্তি এমজিএইচ, বিভব শক্তি প্লাস গতি শক্তি। গতি শক্তি তো 0, তার মানে যান্ত্রিক শক্তি এমজিএইচ। তার মানে পি বিন্দুতে যান্ত্রিক শক্তি আমরা কত দেখলাম? এমজিএইচ। হ্যাঁ, পি বিন্দুতে যান্ত্রিক শক্তি এমজিএইচ। এখন আমরা দেখব এ বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণটা কি। এ বিন্দুতে এখানে লিখি। হ্যাঁ, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি আচ্ছা, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি। আচ্ছা, এই এ বিন্দুতে উচ্চতাটা কত হবে? এ বিন্দুতে উচ্চতাটা কত হবে? এম প্লাস এক্স না? এ বিন্দুতে ভূমি থেকে উচ্চতাটা কত হবে? এম প্লাস এক্স। এ বিন্দুতে ইপি তাহলে কত বলতে পারি আমরা? বিভব শক্তি এমজি এইচ। এ বিন্দুতে এমজি এইচ। এইচ মানে ভূমি থেকে উচ্চতা। ভূমি থেকে উচ্চতা এম প্লাস এক্স। এম, আচ্ছা এখানে এম না দিয়ে অন্য একটা নাম দিই, কারণ এখানে ভরের সাথে এম মিলে গেছে। এটাকে আমরা সাপোজ এন দিই। হ্যাঁ, এটাকে এন দিই, তাহলে কি হবে? এমজি এন প্লাস এক্স। এমজি এন প্লাস এক্স। এখন আমরা দেখব যে এই এ বিন্দুতে গতি শক্তিটা কিরকম। তো এ বিন্দুতে যখন কোন একটা বস্তু নামবে, আগে তো শূন্য, আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে। এইখানে কি পরিমাণ বেগ সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এই বিন্দুতে বেগটা কত? আমরা জানি কি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায়ে কি শিখলাম? ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস 2জি এইচ না? ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস 2জি এইচ। এইচ বলতে তো এটুক, তার মানে এটুক কি আমরা কি পারি? এইচ মানে এন মাইনাস এক্স বলতে পারি না? এইচ মাইনাস এন
এইচ মানে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা এইটুক 0 থেকে এই বিন্দুতে m প্লাস x, এই কারণে লিখছি mg h এর বদলে m প্লাস x। এখন এগুলো যখন আমাদের গতিশক্তি সমান সমান হাফ v স্কয়ার, তো এই বিন্দুতে অবশ্যই v এর মানটা বের করতে হবে। v এর মান কিভাবে লেখা যায়? v সমান v স্কয়ার প্লাস 2gx, আগে কিন্তু শূন্য এবং 2g, এই যে 2g h বলবো, এই h টা কিন্তু ভূমি থেকে না এইটুক, কারণ এখানে এইটুক হবে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, এইটুক কত? এই পুরোটুক তো h, এই পুরোটুক h এবং এইটুক কত? m প্লাস x, তাহলে পুরোটুক থেকে যদি m প্লাস x দিয়ে বাদ দিই তাহলে এইটুক পাবো। এই কারণে লেখা হয়েছে u স্কয়ার প্লাস 2g h মাইনাস n মাইনাস x। এটাকে কি লেখা যায়? v স্কয়ার সমান সমান কি, u আদিবেগ তো 0, এই বিন্দুতে আদিবেগ 0, সো এই বিন্দুতে 0 আসলো, আর এইখানে কত আসলো? 2g h মাইনাস 2g n মাইনাস 2g x, এইটা আসলো 2g h মাইনাস 2g n মাইনাস 2g x। তাহলে গতিশক্তি আর বিভব শক্তি, যান্ত্রিক v স্কয়ারটা পেলাম। আমরা যান্ত্রিক শক্তিটাকে কিভাবে কি লিখতে পারি? যান্ত্রিক শক্তি E এ বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে বিভব শক্তি প্লাস গতিশক্তি EP প্লাস EK। তো EP আমরা কি পেলাম? mg n প্লাস x, EP পেলাম mg n প্লাস x, এবং EK টা কত পেলাম? EK পেলাম হাফ mv স্কয়ার, হাফ হাফের মতো রাখি, m এর মতো রাখি, v স্কয়ার সমান সমান এটা লিখতে পারি, v স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 2gh মাইনাস 2gn মাইনাস 2gx, এটা লেখা যায়। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? mgn প্লাস mgx প্লাস এই 2 কাটাকাটি গেল mgh মাইনাস এখানে 2 কাটাকাটি গেল mgn মাইনাস mgx। ঠিক আছে, এখন দেখো এই মাইনাস mgx প্লাস mgx কাটাকাটি গেল, এই প্লাস mgh মাইনাস mgn কাটাকাটি গেল, mgx কাটাকাটি গেল, mgn প্লাস mgn আর মাইনাস mgn কাটাকাটি গেল, থাকলো শুধু কি mgh। ঠিক আছে, mgh। তার মানে এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি দাঁড়ালো? এই বিন্দুতে যান্ত্রিক শক্তি mgh, পি বিন্দুতেও দেখো যান্ত্রিক শক্তি mgh। তাহলে আমি যে বললাম বিভিন্ন পয়েন্টে বস্তুর শক্তি একই থাকবে, সেটা তো বোঝাই গেল। পি বিন্দুতেও যান্ত্রিক শক্তি পেলাম mgh এবং এই বিন্দুতেও যান্ত্রিক শক্তি পেলাম mgh। তার মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রতিটা পয়েন্টেই সেম, তার মানে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা সিদ্ধ হয় প্রতিটা বিন্দুতে। তাহলে সেম তোমরা বি বিন্দুতেও বের করতে পারবা, দেখবা একই রেজাল্ট আসবে mgh, এবং ভূমিতে সেটাও বের করতে পারবা, সেটাও আসবে mgh। তাহলে বি বিন্দুতে এবং 0 বিন্দুতে এটা তোমরা বের করবা, হ্যাঁ এটা তোমাদের কাজ, দেখবা একই আসবে। এখন আমরা দেখব যে ক্ষমতা, তার আমাদের কাজ শেষ, বিভব শক্তি শেষ, গতি শক্তি শেষ, থিওরি এবং নিউমেরিক্যাল শেষ। যদি এমনটা আসে যে কোন একটা বিল্ডিং থেকে কোন একটা বস্তু কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে বা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অথবা এমন আসতে পারে বিভব শক্তি গতি শক্তির 2 ভাগে 3 অংশ। সেক্ষেত্রে আমরা যেমন একটা দেখাই, অঙ্ক একটা দেখাই, ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ, বিভব শক্তি
গতিশক্তি দ্বিগুণ। ভূমি থেকে শক্তি গতিশক্তির দ্বিগুণ, যেখানে উচ্চতা 80 মিটার, উচ্চতা 80 মিটার। আচ্ছা আমরা দেখি ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ যখন উচ্চতা 80 মিটার। তাহলে আমরা বলে দিই একটা বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 80 মিটার, ঠিক আছে, এই বলে দিচ্ছে 80 মিটার। তো বস্তুটা উপর থেকে নিচে পড়ছে এবং উচ্চতায়, আমরা জানি উচ্চতা কতটা বিভব শক্তি, এই জিনিসটা খেয়াল করবা, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ নাকি গতিশক্তি, যেটা বলবে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তার মানে বিভব শক্তিটা অবশ্যই গতিশক্তির দ্বিগুণ হবে, মানে 2e হবে। আমরা ধরি x উচ্চতায়, ধরি এইখানে x উচ্চতায়, এটার উচ্চতা হচ্ছে x মিটার, তার মানে ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ ধরে নেই, আমরা জানি আমরা ধরে নিলাম x উচ্চতায়, নাকি ধরি ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। আচ্ছা x উচ্চতায় বিভব শক্তি x উচ্চতায় বিভব শক্তি EP সমান সমান কত? x উচ্চতায় বিভব শক্তি EP সমান কত? mgh না? এই বস্তুটার ভর যদি m হয়, তার মানে বিভব শক্তি আমরা জানি কি mgh মানে উচ্চতা, তো ভূমি থেকে উচ্চতা তো x, ভূমি থেকে উচ্চতা x, আমার এখান থেকে উচ্চতা না, উচ্চতা মাপা হয় ভূমি থেকে। EP বিভব শক্তি mgh, h টা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, তো আমরা ধরছি x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে ভূমি থেকে এই x উচ্চতার দূরত্ব হচ্ছে x মিটার, তার মানে EP সমান mgx, কি সমান সমান। এখন x উচ্চতায় গতিশক্তি কত? x উচ্চতায় গতিশক্তি, তার মানে এই x উচ্চতায় গতিশক্তিটা কত হবে? এই বস্তু তো নিচের দিকে পড়ছে, তার মানে এই x উচ্চতা এইখান থেকে কাউন্ট হবে, এইখান থেকে বস্তুটা নিচে পড়ছে, তার মানে এখানে অবশ্যই একটা বেগ কার্য করছে v বেগ, আমাদের এই বেগের মানটাকে নির্ণয় করতে হবে, কারণ গতিশক্তি হাফ mv², তাহলে তো v এর মানটা নির্ণয় করতে হবে। তো x উচ্চতায় গতিশক্তিটা, x উচ্চতায় আগে বেগ নির্ণয় করি, হ্যাঁ, x উচ্চতায় বেগ, x উচ্চতায় বস্তুটির বেগ v, আমরা কি জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি, v² সমান সমান u² প্লাস 2g। এখন বলতো কি হবে, এই x হবে নাকি এইটুক হবে? অবশ্যই বস্তুটা নিচে পড়ছে, অতিক্রান্ত দূরত্ব তো এইটুক হবে। বিভব শক্তির বেলায় ভূমি থেকে উচ্চতা কাউন্ট করতে হবে, দূরত্ব এইটুক, তার মানে u² প্লাস 2g এইটুক, এটা কত বলতে পারি? 80 মাইনাস x বলতে পারি না? দেখো তো এইটুককে কি বলতে পারি? 80 মিটার মাইনাস x মিটার, তাহলে কত হবে? 80 মাইনাস x। তো v মিটার মধ্যে রাখি, u আদি বেগ তো 0, কারণ বস্তুটি স্থির অবস্থায় আছে, আদি বেগ u0 রাখি, প্লাস 160g মাইনাস 2gx, এটা মানে এইটা আসে না, v² u² টা 0, তার মানে এইটা করলে 160g মাইনাস এখানে কত আসবে? 2gx। তার মানে x উচ্চতায় গতিশক্তি কত? x উচ্চতায় গতিশক্তি কি দাঁড়ালো? গতিশক্তি E কে সমান সমান কি, হাফ mv², হাফ mv² টা তো এইটুক, v² টা এইটুক, 160g মাইনাস 2gx। দেখো বোঝো কিনা?
আচ্ছা, তাহলে কি বলছে এখানে? এখানে বলছে যে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তার মানে বিভব শক্তি ইপি কত, গতি শক্তির দ্বিগুণ 2 ইকে। ইপি কে বলতে পারি কি এমজি এক্স। 2 ইনটু ইকে কে কি বলতে পারি? ইকে কে বলতে পারি না আমরা এইটুক, ইকে কে তো এইটুক বলতে পারি। তার মানে 2 ইনটু হাফ এম 180 সরি 160 মাইনাস 2g x। হ্যাঁ, দেখো এখানে 2 2 কাটাকাটি গেল আর এখানে m m কাটাকাটি গেল। ঠিক আছে, তার মানে কি বলতে পারি আমরা? gx ইজ ইকুয়াল টু কি বলতে পারি? 160g মাইনাস 2g x। তাহলে এই 2g x আর এটা কাছাকাছি আনি, 2g x আর কাছাকাছি কিন্তু কাটাকাটি যায়, এখানে g কাটাকাটি যায়। হ্যাঁ, তার মানে gx কে আমরা কি বলতে পারি? এখানে g কমন নাও, g কমন নিলে কি আসবে? 160 মাইনাস কত আসবে? 2x। তার মানে g তার মানে x ইজ ইকুয়াল টু কত? 160 মাইনাস 2x। এই 2x টাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? x প্লাস 2x ইজ ইকুয়াল টু 160। তার মানে x প্লাস x বলতে কি বোঝায়? 3x। 3x ইজ ইকুয়াল টু 160। তার মানে x এর মান কত আসবে? x এর মান আসবে 160 ভাগ 3। 160 ভাগ 3 160 ভাগ 3 কত আসছে? 53.33। তার মানে কি বোঝা যাচ্ছে? x মানে তো ভূমি থেকে কত দূরত্ব, তার মানে ভূমি থেকে 53.33 মিটার, পুরোটুকুর দৈর্ঘ্য তো 80 মিটার, পুরোটুকু তো 80 মিটার। তার মানে ভূমি থেকে 53.33 মিটারের উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। তার মানে বলতে পারি ভূমি থেকে 53.33 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। ভূমি থেকে 53.33 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। এখন আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে থেকে কিভাবে এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে ঘর্ষণ বিন্দু পরিমাণ। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।